সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। ভয়ঙ্কর রূপে ফিরে আসলো আওয়ামী লীগ। লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। বিপদের মধ্যে পড়ে গেছেন জামাত, এনসিপি, সরকার সবাই। আওয়ামী লীগ অনেক আগেই ব্যাক করেছিল বললেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। সংবিধান সংশোধন কমিটি সরকারের প্রস্তাবে জামাতের না, ভেতরে চলছে অন্য হিসাব। আগামী 2 বছরের মধ্যে আমরা ঠাকুরগাঁও থেকে বিমানে চড়ে ঢাকায় যাব বললেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ ছিলই, ব্যাক করেছে তাদের দম্ভ বললেন সাবেক উপদেষ্টা আসিফ নজরুল। মানবতা বিরোধী অপরাধে আবুল হাসনাত আব্দুল্লাহ অভিযুক্ত। সর্বশেষ জানবেন আওয়ামী লীগ ফেরার কথা শুনেই কঠিন বিপদের মধ্যে পড়ে গেছেন সমন্বয়করা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আওয়ামী লীগ ছিলই, ব্যাক করেছে তাদের দম্ভ বলেছেন আসিফ নজরুল। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ফেরার বিষয়ে অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট নিয়ে আলোচনার মধ্যে এ নিয়ে কথা বলেছেন আরেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে আসিফ নজরুলের এই ফেসবুক পোস্টে মাহফুজ আলমের বক্তব্যের ভিন্নতা খুঁজে পাচ্ছেন নেটিজেনরা। 2024 সালের ছাত্র গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল তাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক আসিফ নজরুলের পাশাপাশি তার ছাত্র মাহফুজ আলমও ছিলেন। নির্বাচনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের বিদায়ের 3 মাসের বেশি সময় পর গতকাল মঙ্গলবার মাহফুজ আলম এক ফেসবুক পোস্টে বলেন, 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করানো, মাজারে ও হিন্দুদের উপর হামলা এবং ডানপন্থীদের উত্থানের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ব্যাক করেছে। তার 24 ঘন্টার মধ্যে আসিফ নজরুল একই বিষয়ে লিখেন। তার 3 বাক্যের এই পোস্টে 55 মিনিটে রিয়েক্ট করেছে 13,000-এর মতো। একই সময় পোস্টটি শেয়ার দেখাচ্ছিল 358 বার। সংবিধান সংশোধন কমিটি সরকারের প্রস্তাবে জামাতের না, ভেতরে চলছে অন্য হিসাব। সংবিধান সংশোধনে সরকারের প্রস্তাবে বিশেষ কমিটিতে নাম দেবে কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি প্রধান বিরোধী দল জামাত ইসলামী। তবে দলটির একাধিক নেতা মনে করেন সংবিধান সংস্কারের বদলে সংশোধন কমিটিতে গেলে সরকারকে নিজেদের মতো করে প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার বৈধতা দেওয়া হতে পারে। তাই ওই কমিটিতে না যাওয়ার পক্ষে জামাতের ভেতরে জোরালো মত রয়েছে। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান গত 29 এপ্রিল সংসদে সংবিধান সংশোধনের লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। এই কমিটিতে বিরোধী দলের 5 জন সদস্যের নাম দিতে বলা হয়েছিল। আইনমন্ত্রী বলেছিলেন, সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি করার বিষয়ে 12 জনের নামের তালিকা তারা ঠিক করেছেন। তাদের মধ্যে বিএনপির সংসদ সদস্য আছেন 7 জন, বাকিরা গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি ও স্বতন্ত্র সংসদ সদস্য। বিরোধী দল 5 জনের নাম দিলে কমিটির সদস্যগণ হবে 17 জন। তবে এই উদ্যোগ ঘিরে বিরোধী শিবির আস্থার সংকট কাটেনি। এরই মধ্যে সেদিন সংসদে বিরোধী দলের নেতা শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, এ কমিটি গঠনের ক্ষেত্রে তাদের ধারণাগত পার্থক্য আছে। বিষয়টি নিয়ে তাদের আগে থেকেই মত পার্থক্য ছিল, এখনো আছে। তারা সংবিধানের সংস্কার চাইলেও সরকার সংশোধনের কথা বলেছে। তারা প্রস্তাবটি নিজেদের মধ্যে আলোচনা করে পরে সিদ্ধান্ত জানাবেন। এরপর 30 এপ্রিল সংসদের প্রথম অধিবেশন শেষ হয়। বিরোধী দল এখনো সরকারকে কমিটি গঠনের জন্য নাম দেয়নি। সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, বিরোধী দল শুরু থেকেই সংবিধান সংশোধন নয় বরং সংস্কারের দাবি জানিয়ে আসছে। তাদের মতে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং ক্ষমতাসীন বিএনপির 31 দফার প্রথম দফায় প্রতিশ্রুতি সংবিধান সংস্কার পরিষদ গঠনই হওয়া উচিত ছিল প্রথম পদক্ষেপ। কিন্তু সেই পথে না গিয়ে সরকার অ্যাকশন সংশোধন কমিটির প্রস্তাব সামনে এনেছে। আগামী 2 বছরের মধ্যে আমরা ঠাকুরগাঁও থেকে বিমানে চড়ে ঢাকায় যাব বলেছেন মির্জা ফখরুল। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ঠাকুরগাঁও বিমানবন্দর চালু হবে। মন্ত্রীরা বলেছেন হবে। আগামী 2 বছরের মধ্যে ইনশাআল্লাহ আমরা ঠাকুরগাঁও থেকে বিমানে চড়ে ঢাকায় যাব। এখন আমাদের একটু ধৈর্য ধরতে হবে। ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর সম্ভাব্য করণীয় নির্ধারণের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী সচিব ও সিভিল এভিয়েশনের কর্মকর্তারা সরজমিনে পরিদর্শন শেষে এক সংবর্ধনা অনুষ্ঠানে মির্জা ফখরুল একথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী জানান, ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাজে অনেক দূর এগিয়ে গেছে। মেডিকেল কলেজও স্থাপন হচ্ছে। সদর উপজেলাকে ভাগ করে ভুল্লি ও রুইয়া উপজেলা গঠন করার গেজেট হয়ে গেছে। তিনি বলেন, আমি এলাকার উন্নয়নের চেষ্টা করেছি। নির্বাচনের আগে আমি বলেছিলাম আমি আর নির্বাচন করতে পারবো কিনা জানি না, তাই আমি কাজ করতে চাই। ব্যবসায়ী ও উদ্যোক্তাদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আপনারা
এখানে কলকারখানায় বিনিয়োগ করেন তাহলে এখানের মানুষের অরোজগার বাড়বে। আপনারা উদ্যোগ নিলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। সংবর্ধনায় উপস্থিত জনগণের মির্জা ফখরুল বলেন, আমরা সবসময় সঠিক পথে ছিলেন, কিন্তু মানুষ আছে, গোষ্ঠী আছে ও দলও আছে, তারা জনগণকে বিভ্রান্ত করতে চায়। তারা অপপ্রচার চালিয়ে মিথ্যা কথা বলে মানুষকে ভুল বোঝাচ্ছে। আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না, অথচ আমরাই জুলাই সনদ তৈরি করেছি, সংস্কার আমাদেরই। জামাত ইসলামের সমালোচনা করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, একটা দল আছে যারা ধর্মের নামে রাজনীতি করে। আমি পরিষ্কার করে বলতেছি, জামাতকে কখনোই এই দেশের জনগণ ক্ষমতায় আনবে না, কারণ তারা 1971 সালে আমাদের স্বাধীনতা বিরোধী করেছিল, আমাদের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, আমাদের মা বোনদের সন্ত্রাস বিনষ্ট করেছে। জামাতকে কোনোভাবেই এই দেশের মানুষ ক্ষমতায় আনতে পারে না। এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজ খাতুন রিতা বলেন, আমরা ফুল টিম নিয়ে এসেছি। আমরা বিমানবন্দরের রানওয়ে এসে বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম। যেহেতু এটি চালু করা প্রধানমন্ত্রীর ওয়াদা ছিল, তাই এটি অতি দ্রুত সময়ের মধ্যে চালুর চেষ্টা করব। আগামী মাসের মধ্যে বিমানবন্দর চালুর প্রাথমিক কাজ শুরু করা হবে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এর রশিদুজ্জামান মিল্লাত, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল সহ মির্জা ফখরুল সহ আরও বিভিন্ন নেতাকর্মী। সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিলের সিদ্ধান্ত সরকারের স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ, বললেন ডাকসু নেতারা। সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিলের সিদ্ধান্তকে ক্ষমতাসীন বিএনপি সরকারের স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। অবিলম্বে এ সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা, সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্বহাল এবং বিচার বিভাগের পূর্ণাঙ্গ প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে তারা। ডাকসু বলেছে, বিচার বিভাগের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে। একই সঙ্গে অন্ধস্থ আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলাবিধির নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের কাছে ন্যস্ত করতে হবে। আজকে তিনি এই মন্তব্যটি করেন। বিবৃতিতে বলা হয়, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা, নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা বিরোধী নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করেছিল। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সুপ্রিম কোর্ট সচিবালয় রোহিতকরণ বিল পাশের মাধ্যমে সংশ্লিষ্ট অধ্যাদেশ বাতিল করে। সর্বশেষ সচিবালয় বিলুপ্ত করে কর্মকর্তাদের আবার আইন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়া হয়েছে, যা বিচার বিভাগের স্বাধীনতা ও প্রশাসনিক স্বায়ত্তশাসন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সরকারের এমন সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ডাকসু বলছে, সংবিধান অনুযায়ী বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জন আকাঙ্ক্ষা। বিবৃতিতে বলা হয়, অতীতে অভিজ্ঞতায় দেখা গেছে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার বিচার বিভাগকে প্রস্তাবিত করে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। অন্ধস্থ আদালতের বিচারকদের বদলির ভয় ও পদোন্নতির প্রলোভনের মাধ্যমে বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন পীড়ন করেছে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। বিচার বিভাগের স্বাধীনতা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার একটি মৌলিক ভিত্তি। রাষ্ট্র ক্ষমতার পৃথককরণ ও বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা ছাড়া কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। ডাকসুর বিবৃতিতে আরো বলা হয়, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা ছিল বিচার বিভাগের উপর নির্বাহী বিভাগের অযাচিত প্রভাব হ্রাস এবং সাংবিধানিক ভারসাম্য রক্ষা, একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু এ ধরনের ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত বিচার বিভাগের স্বাধীন কার্যক্রমকে আবার নির্বাহী নিয়ন্ত্রণের আওতায় নেওয়া যাওয়ার আশঙ্কা সৃষ্টি করেছে। বর্তমান সরকার বাংলাদেশের জনগণের রায় এবং আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করছে। গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের পরিবর্তে তা বাতিলের সিদ্ধান্ত সরকারের স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ। দর্শক, এতক্ষণ শুনলেন আপনারা গুরুত্বপূর্ণ নিউজ। আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে লিখে অবশ্যই জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।